সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আলোচনার জন্য আজ আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, এছাড়াও আরও আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন কমিশনার আজকে ব্যারিস্টার আহসান হাবিব উনি সাংবাদিকদের বলেছেন যে আরপিও সংশোধন হচ্ছে, বিশেষ করে নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের বাধা দিলে সর্বোচ্চ 3 বছরের জেলের বিধান রেখে আরপিও সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে উনি জানিয়েছেন। উনি এই অনুষ্ঠানে আরও কিছু কথা বলেছেন, তার মধ্যে অন্যতম বলেছেন যে নির্বাচনে যোগ দেওয়ার জন্য ওনারা সকল রাজনৈতিক দলের যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এই জন্য ওনারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন। যদিও কিছুদিন আগে সিসি বলেছিলেন যে কাউকে তো ধরে বেঁধে নির্বাচনে আনা যাবে না। শুনতে চাই জনাব রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। নির্বাচন কমিশনের কোনো কথাকে আমরা অবিশ্বাস করতে চাই না, কিন্তু সব কথার উপর আস্থাও রাখতে পারি না। কারণ আজকে যে কথাটা বললেন, কালকে সেই কথাটার উপর তারা দাঁড়িয়ে থাকবেন কিনা তার কিন্তু কোনো অতীত ইতিহাস তার সাক্ষ্য দেয় না। ইতিমধ্যে আমরা 1, 2, 3, 4 করে তো 10, 11টা কথা বলতে পারবো যারা বলেছিলেন এবং পরে সেটা তারা পাল্টে ফেলেছেন। এখন ধরুন তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন সবাইকে নির্বাচনে আনবার জন্য, কিন্তু এনারাই বলেছেন না কাউকে নির্বাচনে আনা না নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। সেটা সাংবাদিকরা প্রশ্ন করেছে, তার প্রেক্ষিতে এই কথাটা বলেছে। মানুষ তো প্রশ্নের প্রেক্ষিতেই কথা বলে। আপনি আমাকে প্রশ্ন করেছেন বলে তো আমি উত্তর দিচ্ছি। তো ফলে প্রশ্নের প্রেক্ষিতে তো নির্বাচন কমিশন কথা বলবেন। তো নির্বাচন কমিশনের এই যে কথা, এটা অনেকটা কি তার সীমাকে অতিক্রম করে কথা বলা, নাকি তিনি কারো দ্বারা আদিষ্ট হয়ে কথা বলেন? তিনি কি নির্দেশিত হয়ে কথা বলেন, নাকি কথা বলতে হয় তাই তিনি কথা বলেন? ফলে কথা বললে তার একটা গুরুত্ব থাকতে হবে। নির্বাচন কমিশনকে আমরা কোনো গুরুত্বহীন কমিশন তো দেখতে চাই না। কোনো দলকে নির্বাচনে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, এটা তো আমরা জানি। কিন্তু এই কথা বারবার বলার মানে কি দাঁড়ায়? তার মানে এই দাঁড়ায় যে কেউ যদি নির্বাচন নাও আসো আমি নির্বাচন করে ফেলবো, কি? তাহলে সে বলতে পারে যে নির্বাচনে আসা সেটা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির উপরে, সেটা নির্ভর করবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের উপরে এবং নির্বাচনকালীন সরকারের উপরে। নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশটাকে সুষ্ঠু রাখতে চাইবে, নিরপেক্ষ রাখতে চাইবে, অবাধ করতে চাইবে, মানুষের ভোটদানের পরিবেশ এবং ভোট গণনাটা যেন সুষ্ঠুভাবে হয় সেটা দেখতে চাইবে, মানুষ যেন ভোটটা দিতে পারে এবং যে ভোট পড়েছে সেটা যেন গুনতে পারে। এই কারণে বলা হয়েছিল, তাহলে ইভিএম নিয়ে প্রশ্নটা উঠেছিল যে ইভিএমের সঙ্গে যদি রিকাউন্টিং করতে হয় তাহলে গ্যারান্টি কি? গ্যারান্টির জন্য বলা হয়েছিল যে ভোটার ভেরিফাইড পেপার ট্রেইল অডিট থাকতে হবে, তাহলে আমি দ্বিতীয়বার আমি রিকাউন্টিং করতে পারবো। তখন বললেন এটার কোনো উপায় নাই। তাহলে তার মানে রিকাউন্টিং হচ্ছে না, আমাদেরকে বিশ্বাস করতে হবে, নির্বাচন কমিশনকে বিশ্বাস করেই কাজ করতে হবে। ঠিক আগের নির্বাচন কমিশনের প্রধান তিনি বললেন যে 2018 সালের নির্বাচনে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা সব কিছু করতে পারি নাই, কারণ এই ব্যাপারটা দেখেছিলেন সরকার। তাহলে কি দাঁড়ালো? সাবেক হলেই কি আমাদের বিবেকবোধটা জেগে ওঠে? যতক্ষণ তিনি নির্বাচন কমিশনার ছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বলেছিলেন যে সব কিছু আমরাই করেছি, সুষ্ঠুভাবে করেছি। এখন তাহলে তিনি এই কথাটা বললেন কেন? এগুলো মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি করে। তবে আজকে যে কথাটা বলেছেন আহসান হাবিব খান, সেই কথাটাকে আমি একটু পজিটিভলি নিতে চাই। সেটা কীরকম? যে নির্বাচনের সময় সংবাদ সংগ্রহে যদি আমাদের গণমাধ্যম কর্মীরা যান, তারা যেন আক্রান্ত না হন, তাদের সংবাদ সংগ্রহের সরঞ্জাম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে তাদেরকে একটা সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, আইনি সুরক্ষা। যে যদি কেউ নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হন অথবা তাদের যদি এই যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ডের বিধান রেখে একটা আইন তারা করতে চান। এটা একটা সদিচ্ছার ব্যাপার। কিন্তু কোনো একটা আইন করতে গেলে তার যে আরো অনেকগুলো বিষয় ভাবতে হবে। আচ্ছা, তখন কি এইরকম হবে
যে নির্বাচনী ডামাডোলে যতগুলো মামলা হবে সব বিরোধী দলের বিরুদ্ধে হবে? না, এরকম যদি হয়, সেটা তো কোনো মানে আগাম কোনো না, আমি বলছি আশঙ্কাগুলো কেমন করে হয়। মানুষের তো বর্তমান থেকে আগামটা হয়। বর্তমানে আমরা যা দেখি তাতে দেখি যে আইন কিভাবে চলে। অনেক সময় না আইন তার নিজের গতিতেই চলে, গতিতে নিজেরই চলে, না, কিন্তু গতিটা নিজেরও চলে না, গতি কখনো বাড়ে কখনো বাড়ে। আমি একটা আসি, তো ফলে সেই ক্ষেত্রে আমি মনে করি এটা অন্তত সদিচ্ছার দিক থেকে জিনিসটা পজিটিভ, কিন্তু প্রয়োগের দিক থেকে সংশয়টা দূর করবার জন্য আইনটা তৈরি করার সময় তার যে বিধিমালাগুলো করতে হবে সেটা যেন সুনির্দিষ্টভাবে হয়। নিশ্চয়ই আমি একটু শুনে আসি জনাব মনিরুজ্জামান মনির, একই বিষয় শুনতে চাই। এই যে নির্বাচন কমিশনের অতি কথন নিয়ে নানা কথা আছে, তারপরও বলবো যে কিছুদিন আগেও আবার উনি বললেন সিসি যে সকল রাজনৈতিক দলের মধ্যে যদি একটা ঐক্যমত্য হয় তাহলে ব্যালটে ভোট হতে পারে। এটা কি বুঝেই বললেন যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা আদৌ উনি কোনো সম্ভাবনা দেখবেন না, সেজন্যই কি এই ধরনের এটি কথা বললেন, নাকি না আসলেও এটি হতে পারে সকলে একমত হলে? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সমালোচক তাদেরকেও শুভেচ্ছা। নির্বাচন কমিশন এবং কমিশনারের যে কর্মপরিধি সেটা নিঃসন্দেহে তাদের লিপিবদ্ধ করা আছে যে কি করা উচিত, কি বলা উচিত, কি করা উচিত। তবে একটি আস্থার সংকটের জায়গা থেকে আস্থার জায়গা তৈরি করার জন্য যে কাজগুলো করা দরকার, সেখানে আমি মনে করি তাদের একটি ইতিবাচক ভূমিকা নেওয়ার জন্য হয়তো বা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে অবতারণা করে। কখনো কখনো আপনি যেটা বলছেন সেটা সাংবাদিকদের কথার প্রেক্ষাপটে কিছু কথা চলে আসে, আবার কিছু কথা তার যে গুড ইন্টেনশন আছে সেই জায়গা থেকে কিছু কথা চলে আসে। প্রথমত আমরা যদি বিবেচনা করি যে নির্বাচন কমিশনের কি কাজ, নির্বাচনের কমিশনের কাজটা হলো নির্বাচনটা অবাধ নিরপেক্ষ করার জন্য যা যা করা দরকার সেই ভূমিকাটা তাদের অবতীর্ণ হওয়া। সেখানে আপনার রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার কাজটি কিন্তু আসলেই নির্বাচন কমিশনের নয়, এবং এটা নিয়ে কথা বলাও নির্বাচন কমিশনের উচিত বলে আমি মনে করি না। একটি হলো, হ্যাঁ, আমরা রাজনৈতিক দলগুলো আমার যেমনিভাবে নির্বাচনে অংশগ্রহণ করা আমার রাজনৈতিক দল হিসেবে তার অধিকার, ঠিক তেমনিভাবে নির্বাচনে অংশগ্রহণ না করাও তার অধিকার, তার ইচ্ছার বিষয়। এখন প্রশ্নটা হলো আমরা এই রকমের চাই কিনা, বা একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে, একজন বিবেক সম্পন্ন মানুষ হিসেবে নির্বাচন কমিশনার যারা থাকেন, প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার তারাও তো মানুষ, তারাও এই দেশের নাগরিক, তাদেরও একটা ভাবনার জায়গা থাকে। হয়তো সেটা আউট অফ দ্য কনটেক্সটে যে অনেক সময় অনেক কথা বলে ফেলে। আমার কাছে মনে হয় বিষয়টা হলো নির্বাচন আমরা কিভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন করা যায়, তার জন্য আরপিও সংশোধনের যে কথা বলছেন একটি ইতিবাচক মুভমেন্ট, যার মধ্যে থেকে মানুষের মাঝে বা রাজনৈতিক দলগুলোর মাঝে একটি ইতিবাচক বার্তা যাওয়া যে হ্যাঁ, নির্বাচন কমিশনের নির্বাচনকালীন সময়ে যদি সাংবাদিকরা তাদের তথ্য উপাত্ত সংগ্রহ করার ক্ষেত্রে যদি কোনো রকমের বাধার সম্মুখীন হয়, তখন তাদেরকে যেন যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক কর্মীর দ্বারা বাধাগ্রস্ত হবে সেটা যেন একটি আইনের মুখোমুখি পরবর্তী হয়। তার যদি কোনো রকমের কোনো অতিরঞ্জিত কর্মকাণ্ডের কারণে বা নেতিবাচক কর্মকাণ্ডের কারণে কোনো একজন সাংবাদিক বন্ধু আমাদের যদি আহত হয়, সে যেন আইনের আশ্রয়টা নিতে পারে। এটা একটা পজিটিভ দিক, এটা একটা ইতিবাচক দিক। তার মধ্যে থেকে আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর, আমি প্রথমত মনে করি নির্বাচন কমিশনকেও শক্তিশালী করা বা তাকে স্ট্রেনথেন করার পিছনেও আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাটা জরুরি। নিশ্চয়ই সদিচ্ছার কথা। আপনি যদি সদিচ্ছা না থাকে, আপনি যদি প্রতি মুহূর্তে আপনার এই যে মানে সে এখন আরপিও সংশোধনের কথা বলছে, সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা বলছে, একটা আইনি প্রক্রিয়ার কথা বলছে, এটা আমাদেরকে ইতিবাচক দিয়ে কি করে করার পর যদি নেগেটিভ হয় তারপর আমরা যদি ডেলিভারিটি দিই তাহলে ভালো হবে। তার আগে যদি বলি এরপরে কি করবে, এটা হয় না। মানে প্রস্তাবিত জায়গার মধ্যে থেকে এটা না আসতে পারে। আমার সন্তানদের আমি বলতে পারি যে বাবা এটা ভালো, এটা খারাপ, এটা বয়কট করো, এটা মানে তার শিশু মনের মধ্যে থেকে ঠিক তেমনিভাবে আইন বা আইনের প্রয়োগটা কি হয় তারপরেই আমাদের ডেলিভারি দেওয়াটা উচিত বলে মনে করি। তবে হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করা উচিত দেশ বিনির্মাণের জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য। অ্যাডভোকেট দীপু, শুনতে চাই যেটি মনির শেষ কথা বললেন, রাজনৈতিক দলগুলোরই গণতন্ত্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখা উচিত। কি অবস্থা আছে? বিদগ্ধ আলোচকদের
আন্তরিক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনার সূত্রপাত করার জন্য। এখানে বেশ কিছু কথা এসছে। নির্বাচন কমিশনের বক্তব্যের দিকটা এসছে, এর পাশাপাশি বিদ্যমান প্রেক্ষাপট আমাদের সামনে কি, নিকট অতীত কি, আমরা ভাবছি কি। এই মুহূর্তে আরো একটি কথা এসছে উপস্থাপক আপনার কাছ থেকেই। নির্বাচন কমিশনার বলেছেন, চিফ নির্বাচন কমিশনার, যে সকল দল যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসে তাহলে ব্যালটে ভোট হতে পারে। এই কথার পরে ঠিক এই মুহূর্তে আবার সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিকে সামনে এনে আরপিও সংশোধনের একটি বক্তব্য, সবগুলো মিলিয়ে আমার কাছে সুকান্তের ওই কবিতাটার লাইন মনে পড়ে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। উনি একদিকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাক্ষাৎকারে যারা যায়নি তারা বাদে একমাত্র সরকারি দল ইভিএম ভোটের পক্ষে কথা বলেছেন, আর বাদবাকি সব দলগুলো বলেছে ইভিএম ভোট আমাদের দেশে এখনো চালু করার মতো পরিবেশ হয়নি, আমরা ইভিএম ভোটের পক্ষে নই। নির্বাচন কমিশনার এবং কমিশন এই সাক্ষাৎকার গ্রহণের পরেই ঘোষণা করলেন তারা প্রায় অর্ধেকটা আসনে ইভিএম নির্বাচন করবেন। অনূর্ধ্ব 150 বলেছে, যদি প্রায় অর্ধেকটা, আমি সেটা বললাম যে প্রায় অর্ধেকটা আসনে আমরা ইভিএম নির্বাচন করব। তাহলে অ্যাবসলিউট মেজরিটির মতামতটাকে আনুষ্ঠানিকভাবে উপেক্ষা করার একটা ধৃষ্টতা তিনি দেখালেন। এ বক্তব্য তার পারস্পরিক বক্তব্যের সমস্ত চরিত্রগুলোর বিপরীত ধর্মী। তিনি আমার একটা সময় দায়িত্ব নিলেন যখন বাংলাদেশের নির্বাচন কমিশন নামক এই প্রতিষ্ঠানটির প্রতি শিক্ষিত অশিক্ষিত সাধারণ দেশি বিদেশি জাতীয় আন্তর্জাতিক সব ক্ষেত্রে একটি ধারণা বিধিবদ্ধ হয়ে গিয়েছে যে এই নির্বাচন কমিশন সরকারের একটা ক্রীড়নক প্রতিষ্ঠান, সরকার যা বলে তারা তাই করে, দিনের ভোট রাতে করে, ভোটার যায় না ভোট করে, এবং এরপরে তারা বলে যে আমরা এটার কথা বলি না। আমি বললাম যে নির্বাচন কমিশন এই প্রতিষ্ঠানটি সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা, সেই ধারণাটা এমন একটা জায়গায় গিয়ে স্থাপিত হয়েছে যে এই প্রতিষ্ঠানটি জনগণের ভোটকে নিশ্চিত করতে পারে, ভোটাধিকার প্রয়োগকে নিশ্চিত করতে পারে, এরকম কোন প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের ক্ষমতা এদের নাই। ঠিক সেই মুহূর্তে দায়িত্ব নিয়ে তিনি মূল কাজটি বাদ দিয়ে আশেপাশের কিছু সংশোধনী প্রস্তাব দিয়ে, আমি রতন ভাইয়ের ওই ইতিবাচক কথাটাকে সমর্থন করতে পারছি না, অর্থহীন কথা বলে আমি উল্লেখ করতে চাই আরপিও সংশোধনের প্রস্তাব, যেখানে মূল কাঠামোই নড়বড়ে, যেখানে মূল কাঠামোই একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করার কোনো দায়িত্ব নিতে পারে না, যেখানে মূল কাঠামোই সরকারের ইচ্ছার প্রতিফলন ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না, যেখানে মূল কাঠামোই সরকার যা চায় তাই করে, এবং যেখানে মূল কাঠামো একটি অদৃশ্য পূর্ব নির্বাচন, যেখানে কোনো ভোটার নাই, এই জাতীয় নির্বাচনকে নির্বাচনের পরে ঘোষণা করে আইন প্রয়োগকারী সর্বোচ্চ সংস্থা সহ যে একটা চমৎকার নির্বাচন হয়েছে, সেই দেশে আরপিও সংশোধন করে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে যাওয়ার বিষয়টি জনগণ এবং ভোটারদের কাছে একটি হাস্যকর বিষয় বলে আমার মনে হয়। মূল বিষয় আগে যেতে হবে, আগে আসতে হবে এই জায়গাটায় যে তারা ভোট করার মতো যোগ্যতা অর্জন করেছে, যে যোগ্যতা দিয়ে জনগণের কাছে যে বলা যায় যে আমাদের মতো নির্বাচন কমিশন এই দেশে এমন একটা ভোট ব্যবস্থা চালু করেছে, আপনি আপনার ভোটটা দিতে অন্তত কেন্দ্রে যেতে পারবেন এবং ভোটটা দিতে পারবেন, আর যাকে দিবেন সেই ভোটটা সে পেয়ে হারুক বা জিতুক বুঝতে পারবে আমি কিছু ভোট পেয়েছি। এই আস্থাই যে কমিশনের পরে নাই, তারা মূল কাজটি বাদ দিয়ে আরপিও সংশোধনের প্রস্তাব দিয়ে বিভ্রান্তিকর বাগাড়ম্বরপূর্ণ কিছু কথা বলা ছাড়া এটাকে আমি আর কিছু মনে করি না। জনাব মনিরুজ্জামান মনির, আপনার কাছে যাই। যেটি অ্যাডভোকেট দীপু বলছিলেন যে মূল বিষয় রেখে অন্যদিকে দৃষ্টি ফেরানো হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের
পথে যে কাজগুলো আছে সে কাজের দিকে যাওয়া। ইভিএম নিয়ে কথা বলেছেন, ওটা তো ঠিকই বলেছেন যে শুনতে চাই আপনার নির্বাচনী ব্যবস্থাটা, নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায়, অবাধ করা যায়, সকল দলের অংশগ্রহণ মূলক নির্বাচন হয়, সেটা তো আমরা সকলেই প্রত্যাশা করি। কিন্তু তার বাইরে অন্যান্য যে বিষয়গুলো নিয়ে বলেছি, ইভিএম এবং ব্যালট বাক্স, দেখুন গোটা তাবৎ দুনিয়া আজকে যে পাবে হাঁটছে, আমি তার থেকে পিছনে যেতে পারি না। আমাদের চিন্তার জায়গাটা আওয়ামী লীগ দল হিসেবে অত্যন্ত প্রাচীন একটি রাজনৈতিক দল। এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দুই একটি রাজনৈতিক দল, তার ইতিহাস ঐতিহ্যের মধ্য থেকে রাজনৈতিকভাবে দেশে একটি স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে যে দলের নেতৃত্বে, সেই দল ৭৩-৭৪ বছর হওয়ার পরেও তারা আধুনিকতায় বিশ্বাসী, চিন্তা দর্শনে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে তারা অনেক কুরিতপূর্ণ কর্মকর্ম দেখিয়ে যাচ্ছে। আর একদিকে যারা নিজেদেরকে আধুনিক মনে করে, সভ্য বা ইদানিংকালে বা যাদের রাজনীতির বয়স ৩০ বছর ৪০ বছর, সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যখন আপনার এই ইভিএম সম্পর্কে একটি নেতিবাচক ধারণা বা কনসেপ্ট, সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। আমার এই যে ধারণা, আমি যুগোপযোগী সিদ্ধান্তে যদি উপনীত না হতে পারি, আমি নিজেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছি বিদায় এই করোনার ২ বছরে আমি বা রতন ভাইরা আমরা আপনাদের সাথে জুমে কানেক্টেড হয়ে কথা বলেছি। তার মানে আমাদের এই বিজ্ঞানের ফসল, এটা মানতে হবে। ঠিক তেমনিভাবে ইভিএমে আপনার স্পেসিফিক কি ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সেটা নিয়ে আমাদেরকে ফোকাস করা উচিত, কিন্তু ইভিএম বন্ধ করে নয়। ইভিএম নিয়ে এই যে সুজন সহ অন্যান্য আমি সুজন টুজন না, এটা স্পেসিফিক পলিটিক্যাল পার্টি হিসাবে বিএনপি বলেন, অন্যান্য অ্যানাদার পলিটিক্যাল পার্টিগুলো, তাদের কি অপিনিয়ন, কোথায় ত্রুটি আছে, এটাকে ফাইন্ড আউট করতে হবে। আমি যদি মনে করি, আমরা অনেক সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আমেরিকাকে সামনে এসে উপস্থাপন করে কথা বলে। তো আমেরিকায় তো ইভিএম ভোট হয়, অনেক বেশি হয়। ইভিএমে ভোট হয় আমেরিকাতে, ইভিএমে ভোট হয়। এটা আপনি ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনি গুগলে সার্চ দিলেই পাবেন। তো আমরা বিভিন্ন সময় আমেরিকা, লন্ডন এদেরকে উদাহরণ দেই, ওদের তুলনা করি। তাহলে আমি আমার চিন্তার জায়গা থেকে কি পরিবর্তন করছি না কেন? ইভিএম এর ত্রুটি কি সেটা দেখতে হবে। ইভিএম এ নির্বাচন সর্বশেষ তো ওনারা বলছেন যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে উনি আঘাত করে যেখানে কথা বলছেন, এই নির্বাচন কমিশনের অধীনে তো নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন কমিশনের অধীনে তো কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল। বস্তুত এই দুটো সিটি কর্পোরেশন নির্বাচনে এমন কি ত্রুটি বিচ্যুতি সাক্ষী রেখেছে ওরা। কুমিল্লার সিটি নির্বাচন নিয়ে তো এক ধরনের প্রশ্ন আছে। এগুলো হেরে যাওয়ার পরে অনেক রকমের কথা বলা হয়। বাস্তবতা হলো বিএনপির একাধিক প্রার্থী ছিল। বিএনপি যদি ভোটটা যোগ করেন তাহলে কিন্তু আওয়ামী লীগের চেয়ে বেশি। ইলেকশনটা ওখানে কিন্তু আপনাকে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন হয়েছে কিনা সেটাকে আপনার ফোকাস করতে হবে। বিএনপির প্রার্থী কত ভোটে ফেল করতেছে সেটা দেখতে হবে। বিএনপির একাধিক প্রার্থী ছিল, আমাদেরকে এই জায়গাগুলোকে অনুধাবন করতে হবে। আপনি ঝগড়ার খাতিরে ঝগড়া, এই মানসিকতা পরিহার করতে হবে। আপনাকে যদি ইফ ইউ ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড, সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যে অভিযোগটি করেছেন না, এই অভিযোগ কোনো সত্য নেই। নির্বাচনের কালীন সময় বহুবার বলেছে, এদিকে আমি যেতে চাই না। এরপর আসেন অ্যাবসলিউটলি অপিনিয়ন বা অ্যাবসলিউটলি মতামতের যে জায়গাটা বললেন দীপু ভাই। তো মতামত তো বাংলাদেশে 2008 সালে আমি তো ব্রুটাল মেজরিটি পেয়েছি। আমার সাথে 14টি দল আছে, রাজনৈতিক দল, প্রগতিশীল ম্যাক্সিমাম রাজনৈতিক দল তো আমার সাথে আছে। তো ব্রুটাল মেজরিটি তো আমি হোল্ড করি, আপনি নয়। তারপরও আমি সকলের মতামতের ভিত্তিতে, ওনারা যদি বলে থাকে সেটা ব্যালটে হবে কি হবে না, সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। এটা তো ভুল কোনো কিছু বলে নাই। 150টার নিম্নে অনধিক 150টা আসনে ইভিএম দিয়ে নির্বাচন করা যায়, এরকম একটা প্রস্তাব দিয়েছে। এটা আপনার আলাপ আলোচনার ভিতরে ডায়লগের মধ্য থেকে আমরা করতে পারবো, কতটা পারবো না সেটা করা যাবে। প্রত্যেকটা নির্বাচনী ইলেকশনগুলোতে যখন আপনি সিটি কর্পোরেশন বলেন, উপজেলা বলেন, সেই জায়গাটায় আমি কতটা পারি, আমার কতটা সক্ষমতার জায়গা। আমার এখনই 150 করতে হবে, নট দ্যাট। উনি বলছে অনধিক 150, এটা 50টা হতে পারে, এটা 70টাও হতে পারে, 80টাও হতে পারে। আবার সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে ইতিবাচক আলাপ আলোচনার মধ্যে থেকে নির্বাচন কমিশন কিন্তু ইভিএম থেকে সরে আসছে না। ইভিএম থেকে সেটা বলছে কি, যে যদি রাজনৈতিক দল ঐক্যমতে পোষণ করে, ঐক্যমতের মধ্যে থেকে শোনেন, 3 জোটের রূপরেখা যখন হয়েছিল, তখন বিচারপতি শাহাবুদ্দিন কিভাবে তাকে আনা যায়, আবার সেখানে ফেরত দেওয়া যায়, এরকমের পরিস্থিতি ছিল। তো এই রাজনৈতিক ঐক্যমত্য আমাদের মধ্যে এখন আপাতত আমরা একটা নির্বাচনকে যদি আপনি অবাধ অর্থবহ নির্বাচন করতে চান, সেই হিসেবে আমরা যে কোনো, আমাদের সাথে আদর্শিক রাজনৈতিক অনেক মত পার্থক্য বিএনপির সাথে আছে, অনেক আছে। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত মনে করি,
15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 21 আগস্ট গ্রেনেড হামলা গণতান্ত্রিক সরকার আমলে হয়েছে, এগুলো তো আমরা আছে। তারপর আমরা নির্বাচনকে একটি গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনার মধ্যে থেকে কিভাবে একটি সুন্দর ক্রেডিবল নির্বাচন করা যায়, যার মধ্যে থেকে আমি গণতন্ত্রকে শক্তিশালী করতে পারবো, জনমতের রায় প্রতিফলিত হয়, তার জন্য আলাপ আলোচনা ভিত্তিতে হতেই পারে। কিন্তু সেটাকে আস্থার জায়গায় এসে এই কাজগুলো সমাধান করেই যদি নির্বাচন অংশগ্রহণ করি, আমি মনে করি দেশ বিনিময়ে। তবে বিএনপির আস্থা কি তার নেতার প্রতি আছে? বিএনপির আস্থা এদেশের জনগণের কি বিএনপি নামক রাজনৈতিক দলটার কাছে এখন আছে কিনা? আমার মনে হয় অনেক প্রশ্ন আসছে। জনাব অ্যাডভোকেট দীপু, আপনার কাছ থেকে শুনে আসি। তারপরে মনির ভাইয়ের প্রথম পর্বের বক্তব্যের শেষ দিকে খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে দেশের সার্বিক উন্নয়ন বলেন, নির্বাচন বলেন, রাজনৈতিক দলগুলোকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা এই বক্তব্যের সাথে আগাগোড়া একমত থেকেই কিন্তু কথা বলার চেষ্টা করি। দেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি ধরে নেওয়া হয় এবং সেটাই বাস্তবতা, মাননীয় প্রধানমন্ত্রী। খুব সুন্দর করে বললেন, বিরোধী দল রাজনীতি করবে, মিছিল করবে, মিটিং করবে, স্লোগান দেবে, রাস্তায় যাবে, পুলিশ বা কেউ তাদের বাধা দেবে না। তারা আসবে গণভবনের দিকে, তারা আসবে প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে, কেউ বাধা দেবে না, বরং ডেকে এনে চা খাওয়ানো হবে। চা খাওয়ার আমন্ত্রণ দিয়েই দুদিন পরে ভোলায় দুজনকে গুলিবিদ্ধ করে মেরে ফেলা হলো। নারায়ণগঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীর মতো একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি শাওনকে গুলি করে মেরে ফেলা হলো। নুরুল ইসলাম মনির মতো একজন বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, সাবেক এমপি, বাড়ি যাওয়ার পথে দল বলে মিলে তাকে পিটানো, হেনস্থা করা, গাড়ি, বহরের গাড়ি ভেঙে দেয়া হলো। আউয়াল সাহেবকে রাস্তায় ঘিরে তার মতো একজন পথিত যশা মানুষকে অপদস্থ, অপমান, গাড়ি ভাঙচুর করা হলো। এই যে চিত্রগুলি একের পর এক একটা দেশে তৈরি হচ্ছে, সেখানে সরকার দলের পক্ষ থেকে তার নেতৃত্ব যখন ভালো কথা বলে, ওই কথাগুলো আমাদের কাছে একটু মাঝে মধ্যেই শুধু অবিশ্বাস্য মনে হয় না, কষ্টদায়ক মনে হয়। মনে হয় আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করছি যে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, যে রাষ্ট্রের সর্বক্ষমতার ব্যক্তি যা বলছেন তা করছেন না, যা করছেন তা বলছেন না, আর যা করছেন তার সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, জনবিরোধী প্রায় সব কিছুই। ডিজিটালাইজড আমরা হব, এটা হওয়া ঠিকই আছে, আমরা উন্নতির সোপানে উঠব, ঠিকই আছে। কিন্তু একই সময় আমাদের দেখতে হবে যে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা কোন পর্যায়ে আছে এবং আমার দেশের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কোন পর্যায়ে যে দাঁড়িয়েছে। কি মজার রসিকতা দেখেন, একদিনে তেলের দাম বাড়িয়ে দেয়া হলো 40-50 টাকা, এরপরে কিছুদিন পরে কমিয়ে দেয়া হলো 5 টাকা। কি অদ্ভুত সেই গল্পটা মনে পড়ে যে রাজা সাহেব ওকে তার কাছে যে রুটিওয়ালা বলতেছে যে রুটির দাম বাড়ায় দেন। জি, জানেন তো গল্পটা? রুটির দাম কি দেবো, 30 টাকা বাড়ায় দিলাম তোরে, যা। রাজা সাহেব আমি চাইলাম 10 টাকা, আপনি দিলেন 30 টাকা, ঘটনাটা কি? রাজা সাহেব বললাম যা করছি করছি, তুই যা। ও যে 30 টাকায় বিক্রি শুরু করছে, উত্তপ্ত হয়েছে সমস্ত রাষ্ট্র। মানুষ কি করে কিনবে 30 টাকা দিয়ে? আবার অভিযোগ রাজার কাছে। রাজা বললেন ধরে নিয়ে আসো রুটিওয়ালাকে। নিয়ে আসলো। কি করেছিস তুই? ও তো ভয়ে ভয়ে বলল যে রুটি বিক্রি করছি 30 টাকা, তাই সবাই খেপে গিয়েছে। এই কি ব্যাপার, তোমাদের কি দাবি? রাজা মশাই 30 টাকাতে রুটি কিনতে পারি না, প্লিজ 1 মিনিট। ঠিক আছে আমি দাম কমিয়ে দিলাম, 15 টাকা করে দিলাম। এখন 15 টাকা রুটির দাম করে দিলেন। ওকে জিজ্ঞাসা করলো এই তুই খুশি? ও বললো আমি খুশি। জনগণ খুশি? তাহলে যাও সবাই, রুটিওয়ালা যেও না। রুটিওয়ালা দাঁড়ালো, রুটিওয়ালাকে দাঁড় করিয়ে রেখে জিজ্ঞাসা করলো তুই যে খুশি হয়েছিস কেন? রাজামশাই আমি চেয়েছিলাম 10 টাকা, আপনি দিয়েছেন 15 টাকা, 5 টাকা দিলাম তো আমি, ওটা আমার কমিশন, দিয়ে যা। আমরা সেখানে বসবাস করছি কিনা, ডিজিটালাইজড করতে যে আমরা সেটা করছি কিনা, এটা আমাদের ভাবতে হবে, এটা দেখতে হবে। নাহলে জনগণের ঘাড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন বেআইন হয়ে বিচার ব্যবস্থার নামে অবিচার হয়ে যেভাবে চেপে বসেছে, তাতে গোটা দেশে একটা শঙ্কিত অবস্থা বিরাজ করছে। মানুষ দিশাহারা, মানুষ অসহায়,
ডিজিটালাইজড হোক, উন্নয়ন হোক, উন্নয়নের সেই পথ বেয়ে আমরা আরো এগিয়ে যাই। মানুষের স্বস্তি দরকার, মানুষের শান্তি দরকার, মানুষের বসবাস করার নিরাপত্তা দরকার, মানুষের সুবিচার দরকার, মানুষের ন্যায় বিচার দরকার, মানুষের অধিকার দরকার, মানুষের বেঁচে থাকা, মানুষের কথা বলার সুযোগ দরকার। এই সমস্ত কিছু যখন তিরোহিত হয়, সবকিছুর উপরে যখন মানুষের উপরে আক্রমণ আসে, তখনই মানুষ রাষ্ট্র ব্যবস্থার উপরে তার সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলে। এবং এই দেশটার চিত্র এখন তাই। বিএনপির সাথে কত লোক আছে এটা বড় কথা নয়, বড় কথা নির্বাচনটা সুস্থভাবে দেন না কেন, দেন না একবার, আমরা ভোটটা গুনে দেখি কে কয়টা পেল, তাহলে তো প্রমাণ হয়ে যাবে। নির্বাচন দিনের বেলা না করে রাত্রেবেলা করেন কেন? এটা একটু বাদদান করা। আইন প্রয়োগকারী সংস্থাকে টেনে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে এই কাজগুলো করেন কেন? এগুলো একটু বন্ধ করেন, তাহলে দেখবেন দেশে কার পক্ষে কতজন লোক আছে। চেয়ে দেখেন না, লোক হায়ার করা লাগে না, টাকা লাগে না, পয়সা দেওয়া লাগে না। আপনাদের সম্মেলন হয় না মানুষের অভাবে, সেদিন দিয়েছে চিত্র, বিশাল বিশাল চেয়ার দিয়ে সাজানো প্যান্ডেলের সামনে কোনো মানুষ নাই, নেতারা ফিরে এসছে। জনাব রাজিকুজ্জামান রতন, আমি শুনতে চাই দুজনের কথাই এসছে, আপনার কাছ থেকে শুনি। রাজনৈতিক অবস্থা নিয়ে কথা এসছে, দ্রব্যমূল্য নিয়ে আলোচনা এসছে, এবং সেই সাথে ইভিএম তো আছে। আমরা যদি ইভিএম এর জায়গায় থাকি, ইভিএম একটা যন্ত্র, ইলেকট্রনিক ভোটিং মেশিন, কিন্তু নির্বাচন তো একটা পদ্ধতি, একটা ব্যবস্থা। একটা যন্ত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখনই যদি সেই যন্ত্র দিয়ে ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করা হয়। আবার যদি ব্যবস্থাটা উন্নত হয়, গণতান্ত্রিক হয়, তাহলে যে কোনো যন্ত্রই কিন্তু ব্যবস্থাকে সহযোগিতা করতে পারে। এই কারণে আমরা বলি নট মেশিন বাট দ্য ম্যান অ্যান্ড মেকানিজম বিহাইন্ড দ্য মেশিন, ইট ইজ ইম্পর্ট্যান্ট। এখন আমেরিকার যেটা কথা বললেন, আমেরিকা 1964 সাল থেকে ইভিএম আছে। এবং জানেন, গত কয়েকদিন আগে 156 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছেন আমেরিকান ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে ইভিএম থেকে ফিরে আসা উচিত 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 কারণ এটা তারা সাম্প্রতিক 156 পৃষ্ঠার প্রতিবেদন দিয়ে তারা বলেছেন, কারণ 2016 সালের নির্বাচনে এবং তারপরের নির্বাচনে তারা বলেছেন ইভিএম এ বহু ম্যানিপুলেশনের বিষয় আছে। এক, দুই নম্বর, ভারতে বিজেপি ছাড়া বাকি সবাই কিন্তু ইভিএম থেকে ফিরে আসার ব্যবস্থা করে। ভারতেও কিন্তু ইভিএম শুরু হয়েছিল, পরে হাইকোর্টের নির্দেশে ওখানে কিন্তু পেপার ট্রেইল অডিটের ব্যবস্থা করা হয়েছিল। জার্মান গভর্নমেন্ট তারা বলেছে যে ইভিএম নির্বাচনটা একেবারেই অগণতান্ত্রিক, অন্যায়, অসঙ্গত। ফলে ইভিএম নির্বাচন এটা ভোটারদের শুধুমাত্র যন্ত্রের উপর বিশ্বাস স্থাপন করে নির্বাচন করতে হয়, এটা কখনো সুষ্ঠু নির্বাচনের মাপকাঠি হতে পারে না। তো জার্মান তো অনেক ডেভেলপ না আমাদের চেয়ে। তো যাই হোক, আমরা সেই জায়গায় আমাদের তো একটা অনাস্থার জায়গা আছেই। এই কারণে আমরা বলেছি যে যন্ত্রের চাইতে পরিবেশটা গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সরকার কে হবেন, নির্বাচনকালীন সরকারের চরিত্র কি হবে, নির্বাচনকালীন পরিবেশটা কেমন থাকবে, তার উপর নির্ভর করবে। এটা যেমন ধরেন 1970 সালের নির্বাচনে সামরিক শাসনের অধীনে নির্বাচন হয়েছে না, কিন্তু সেই সময় সামরিক শাসন যেহেতু নির্বাচনে হস্তক্ষেপ করে নাই, ফলে 70-এর নির্বাচনে কিন্তু ধস নামানো বিজয় আনতে পেরেছিল আওয়ামী লীগ, কারণ জনগণের মতামতের প্রতিফলন তারা ঘটাতে পেরেছিলেন। তো সেই কারণে খেয়াল রাখতে হবে যে নির্বাচনকালীন সরকার যদি নির্বাচনকে ম্যানিপুলেট না করে, তাহলে কিছুটা নির্বাচন সুষ্ঠু হয়। বাংলাদেশের এই 11টা নির্বাচনের মধ্যেও তার প্রমাণ আছে। আমাদের 4টা নির্বাচন যেখানে নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকার ছিল, সেই নির্বাচনগুলোকে আমরা একটা আপাত গ্রহণযোগ্য নির্বাচন বলি। বাকি 7টা নির্বাচন যেগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে, প্রত্যেকটাই কিন্তু প্রশ্নবিদ্ধ। ফলে এই কারণে আমরা বলেছিলাম যে আমাদের অতীত অভিজ্ঞতা বলে, দেশের অভিজ্ঞতা বলে, সেই অভিজ্ঞতা বলে নির্বাচনকালীন সরকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনটা কেমন হবে আসবো আপনার কাছে, একটু শুনে আসি। জি না, আমি নির্বাচনকালীন সরকারের যে বিষয় বলছে তার ওখানে আসবো। তার আগে আমি কয়েকটা কথা বলি। দীপু ভাই, ওনারা ভুলে গেছেন আসলে আয়নায় বিএনপি নেতারা তাদের চেহারা দেখে না, যে কারণে ভোলা নিয়ে উনি বোধহয় ভুল করে আমার সামনে উপস্থাপন করেছে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মিস্টার দীপু, আপনার জানার কথা, ভোলাকে একটি সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল বিএনপি। আওয়ামী লীগ করার কারণে তার বাবা মায়ের সাথে ঈদ করতে পারে নাই আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতাকর্মীরা। এরকমের পরিস্থিতির মধ্যে থেকে ভোলা গেছে। সেই জায়গাটা ভোলার যে ঘটনা, আমি বাংলাদেশের মূলধারা টেলিভিশনগুলো ওই কথা বলার পরেও আমি বলেছি, পুলিশ যেটা করেছে, প্রথমত বিএনপির নেতাকর্মীদের কাছে যখন দা থাকবে, যখন কাস্তে থাকবে, যখন কুড়াল নিয়ে রাস্তায় নামবে, যখন অস্ত্র নিয়ে নামবে, তখন পুলিশ তো জনগণের নিরাপত্তা বিধানের জন্য তখন গুলি ছুটতেই বাধ্য করেছে। এটা হলো বাস্তবতা। আমি এটা বলার বিষয় বলবেন আপনি বলেন। এই যে দা, কুড়াল, কাস্তে নিয়ে কি ভোলায় মিছিল করেছিল? অস্ত্র নিয়ে মিছিল করেছে, অস্ত্র নিয়ে ফুটেজ এসেছে ইউটিউবে। ইউটিউবে এসেছে সমস্ত চ্যানেলগুলো, আপনি যদি পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেন, ভোলা
ভোলা তো 2008 সালের পর থেকে, না 2008 সালের কথা বলছি না, 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত গত 14টি বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই দেশ সেবা করার সময় কি পরিমাণ রাজনৈতিক এটি সহনশীলতা, পরমত সহিষ্ণুতার মধ্যে থেকে বলা গেছে সেটা কল্পনা করা যায় না। ভোলাকে নিয়ে বরঞ্চ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যে অন্যায়, যে সন্ত্রাস, যে রেপ বিএনপির নেতাদের দ্বারা, কর্মীদের দ্বারা হয়েছে, আপনি যদি ভিডিওতে সার্চ করেন দেখবেন, ভিডিও ইউটিউবে আছে যে আওয়ামী লীগের পিটাবি, তার কারণে তোকে টিয়ার দেওয়া হবে, এই রকমের কথা যে দলের নেতারা বলেছে তারা ভোলা নিয়ে কথা বলতে পারে না। আমি দেখুন কাঞ্চন ভাই, আমি বরিশালের মানুষ, আমি দক্ষিণ অঞ্চলের মানুষ। 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের পর আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, জীবনে কোনো মানুষের সাথে ওই আলোচনায় যেতে চাই না। 2001 সালের পর থেকে 2006 সাল পর্যন্ত যে কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী বিদায় বলায় বিএনপির নেতারা খুব ভালোভাবে আরামে আসে 14 বছর ছিল। যে ঘটনা 22 সালে, কারণ বিএনপি ভাই লাশ চাচ্ছে, মাহমুদুর রহমান মান্না খোকা সাহেবের সাথে ফোন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাশ ফেরাতে চাচ্ছে। বিএনপি আন্দোলন করতে চাচ্ছে না, লাশ চাচ্ছে। লাশকে কেন্দ্র করে তারা রাজনীতি করতে চায়, কারণ যখন রাজনৈতিক উপাদান না থাকে তখন সে লাশের আশ্রয় নেয়। এই রাজনীতি বিএনপি করতে চাচ্ছে। যে কারণে উনি যে ভোলার কথা বলছেন, ভোলায় বলুন তো উনি কমিশনের কথা বলছেন, যে কমিশন বাণিজ্য করেছে তারেক রহমানের সাথে। ওই গল্প আকারে যেটা দীপু ভাই বলেছে ওটা আমরা বলতে পারি না। কমিশন বাণিজ্য বাংলাদেশে হাওয়া ভবন কিভাবে কমিশন বাণিজ্য করেছে এটা আমরা জানি না, ওনারা জানেন, এই কারণে ওনারা গল্প করতে পারে। ন্যায় বিচার আইনের শাসন আছে বিধায় বাংলাদেশ এখনো তার সঠিকভাবে দাঁড়িয়ে আছে। যুদ্ধাপরাধের বিচার, ন্যায় বিচার হয়েছে বিধায় যুদ্ধাপরাধের বিচার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশে বাস্তবায়ন করেছে, যেটা আমার জন্মের সাথে আজন্ম পাপ ছিল, সেখান থেকে জাতিকে মুক্ত করেছে, পাপ মুক্ত করেছে। আমি মনে করি একজন চিন্তাশীল হিসেবে, প্রগতিশীল মানুষ হিসেবে রতন ভাইও বিশ্বাস করবে, জনাব দীপু ভাইও বিশ্বাস করবে যে বাংলাদেশে আইনের শাসন আছে, ন্যায় বিচার আছে। যখন বাংলাদেশে কারফিউ দিয়ে দেশ পরিচালিত হয়েছিল তখন কি দেশে আইনের শাসন ছিল মিস্টার দীপু? যখন আপনার তথাকথিত নেতা দেশের প্রেসিডেন্ট ছিলেন, যখন আপনি কারফিউ দিয়ে 144 ধারা জারি করে দেশ শাসন করেছিল, ওটা কি আইনের শাসন? ওটা কি ন্যায় বিচার? আসেন, নির্বাচনকালীন সময়ে অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রে, যে সমস্ত গণতান্ত্রিক দুনিয়ায় যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সে জায়গাটা হবে। অ্যাডহক ভিত্তিতে একটা দেশ চলতে পারে না। আমি আপনি বলবেন, অবশ্যই বলবেন। আমি একটু রতন ভাইয়ের একটা ছোট্ট আমার এই কথাটাকে আপনার কাছ থেকে ব্যাখ্যা চাই। রতন ভাই যেটা বলেছেন সেটা হলো যে যন্ত্র যিনি পরিচালনা করবে বা যে ব্যবস্থাপনাটা, এই ব্যবস্থাপনার উপর উনি গুরুত্ব দিয়েছেন, যে ইভিএম এর ত্রুটি বিচ্যুতি যেটা আছে কি নাই সেটা তো একটা আছেই, সে কথা নিয়ে বলা হচ্ছে, উদাহরণ দিয়েছেন, কিন্তু ব্যবস্থাপনার কথা বলেছে যন্ত্র। না ঠিক আছে কাঞ্চন ভাই, উনি যেটা রতন ভাই যেটা দিয়েছেন, রতন ভাই বাংলাদেশের সৃজনশীল একজন রাজনীতিবিদ। আমি রতন ভাই বা রতন ভাইয়ের দলকে আবেদন করব, তারা তো হয়তো নির্বাচন কমিশনের সংলাপে যান না, আলোচনায় যান নাই, দেশের বৃহত্তার স্বার্থে রতন ভাইকে আবেদন করব, আহ্বান জানাবো, ওনারা নির্বাচন কমিশনে যে ইভিএম এর কোথায় ত্রুটি, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, এই যে প্রশ্নগুলো, এখানে কি ত্রুটি আছে, ওনারা জাতির স্বার্থে, এই 17 কোটি মানুষের উন্নয়নের স্বার্থে, তাদের ভাগ্য উন্নয়ন, বাংলাদেশটাকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে এটা চায় রতন ভাই, চান তো? যদি চায় তাহলে রতন ভাই বা বাসদ ওনারা যে আলোচনা করে এক্সপার্টিস নিয়ে, আই এম নট এক্সপার্ট, আমি তো ইভিএম এর এক্সপার্ট না, বুয়েটের টিচাররা যারা যখন প্যানেল তখন তারা অভিমত দিয়েছিল, ওনারা সেভাবে দিয়ে জাতিকে অন্তত ইভিএম এর কি কি ত্রুটি আছে, কি করলে ইভিএম ভালো হতে পারে, আধুনিক পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে থেকে ভোট করে মানুষ কিভাবে আসতে পারে। কথাটা তো ব্যালট ছিনতাই করা, পিটিয়ে নিয়ে যাওয়া, এগুলা 2001 সাল থেকে আমরা দেখে দেখে আসছি, বড় হয়েছি। আমার এলাকার একজন এমপি ছিলেন, বলছে পথের মধ্যে একজন হিন্দু দাঁড় করিয়েছিল 91 সালের 27 ফেব্রুয়ারি, কে যাস কোথায় গণেশ, যাই তো আপনারা ভোট দিতে, তুই কারা ভোট দিবি, আপনারা ভোট দিবি, তাহলে ভোট পাইছি তুই চলে যা। বাংলাদেশের রাজনীতি এই রকমের পরিস্থিতির মধ্যে থেকে 75 পর থেকে আমরা দেখে আসছি। এখন আসে আমরা একটি ধারাবাহিক, একটি স্থিতিশীল অবস্থা চাই, একটা গণতান্ত্রিক আজকের দুনিয়ায় শেখ হাসিনার বাংলাদেশটাকে যে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে, তার জন্য আমরা চাই ধারাবাহিকভাবে বাংলাদেশকে সুস্থ পরিবেশে থাকুক, অরাজক পরিস্থিতি চাই না, অশান্তি চাই না। আমার সন্তান পড়াশোনা শেষ করে তার কর্মজীবনে ফিরে যাবে, দেশের মানুষ তার স্বাভাবিক জীবন পাবে, তার জন্য এই দেশের মধ্যে কোনো হানাহানি চাই না। জি, কোনো হানাহানি চাই না। দীপু একদম শেষের দিকে আছি, মূল কথাটা শুনতে চাই। এই গ্যারান্টি আমরাও চাই, আর এই গ্যারান্টি নেওয়ার জন্য
যারা কথা বলছেন যে আমরা চাই এই দেশে হানাহানি না হোক, দায়িত্বটা বোধহয় তাদের ঘাড়েই বেশি পড়তে এই মুহূর্তে। ক্ষমতায় তারা আছেন একটা দীর্ঘ সময় ধরে, পদ যাই হোক না কেন, যে পদেই যান না কেন, তারা ক্ষমতায় আছেন, তাদের ডেজিগনেশন আছে দেশ পরিচালনার, তারা মন্ত্রী, উপমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা সরকার পরিচালনা করেন। দেশের সার্বিক যে চিত্র, সে চিত্র তিনিও জানেন, আমিও জানি, সরকারও জানে, জনগণও জানে। এই দেশটা এখন মানুষের বসবাস উপযোগী কোনো দেশ নাই, সেদিকে ক্রমাগত এগোচ্ছে বলে আমাদের ধারণা। আমরা মনে করি একটা ভীতির রাজ্যে আমরা বসবাস করছি। আমরা মনে করি এমন একটা দেশে আমরা বসবাস করছি যে দেশে প্রধান নির্বাহী থেকে সাধারণ মানুষ পর্যন্ত যারা সরকারি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা হয় দুর্নীতিতে, না হয় বেআইনি কার্যক্রমে, না হয় অসৎ পদ্ধতিতে, না হয় অবিচারের মধ্য দিয়ে এই দেশটা পরিচালনা করছে। এর অবসান হওয়া দরকার। ঢালাও করে বলছেন, কিন্তু ঢালাও প্রায় তাই। শুনেন, আমি একটা জিনিস বলি কাঞ্চন ভাই, এই জায়গাটায় আমি আপনাকে বলি, এটা ঢালাও ভাবে কেন বলবো না, যে দেশটা কেন বলি আমি বলি, যে দেশটার সার্বিক পরিচালনার দায়িত্ব যাদের উপরে, তারা নির্বাচিত হয়েছেন কোনো ভোট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া। তারা বলছেন আমরা জনগণের 100% ম্যান্ডেট নিয়েই নির্বাচিত হয়েছি। আর এটা অনুমোদন দিচ্ছেন কারা? যারা বিচার বিভাগে আছেন, যারা আইন বিভাগে আছেন, যারা শাসন বিভাগে আছেন, তারা অনুমোদন দিচ্ছেন যে ইয়েস, যারা যা করেছে ওটাই সঠিক করেছে। তাহলে একটা অনৈতিকতা, একটা মিথ্যা যত শক্তিশালী হোক, সার্টেন টাইম পর্যন্ত সেই মিথ্যাকে প্রতিষ্ঠিত রাখা গেলেও যেতে পারে, কিন্তু এটা কখনো উদাহরণ হতে পারে না, হয়ও না, হবেও না। এই জন্য এই সত্যকে অস্বীকার করার কারো কোনো উপায় নেই যে বাংলাদেশে 2018 সালে যে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার এসেছে, 2014 সালে যে নির্বাচনের মধ্য দিয়ে তাদের কোনো নৈতিকতা নেই এবং নৈতিকভাবে একটা দেশকে পরিচালনা করার তাদের কোনো আইনগত ভিত্তিও নেই, ক্ষমতাও নেই। তারা শুধুমাত্র গায়ের জোরে, সরকারি জোরে এবং প্রতিবেশীদের কিছু সুবিধা নিয়ে দেশটা পরিচালনা করছে। অনেক সময় দিয়েছেন। এই জন্য আমি মনে করি আমার কথা অনেক কথা বলছেন, বলেন একটা কথা বলি, বলেন আপনারা কোনো ইন্ডেক্স, কোন রকমের কোন পরিসংখ্যান নিয়ে, স্ট্যাটিস্টিক্স নিয়ে বাংলাদেশের রাজনীতি করেন না বিদায় ইউএনডিপি গত পরশুদিনে যে পরিসংখ্যান, তাতে বাংলাদেশ সুশাসন, গড়ায়ু, জীবনযাত্রার মান তাতে 4 ধাপ এগিয়ে গেছে। আচ্ছা, শাসন নাই, দেশের সার্বিক পরিস্থিতি ভালো না, এটা আপনাদের কাছে নাই। এই দেশে আপনারা কমিশন বাণিজ্য করতে পারছেন না, আপনাদের নাই, আপনারা খারাপ আছেন, আমরা বলছি দেশের মানুষ ভালো আছে, লোকের কথা। এই জন্য কোন মানুষ চাই তো আপনারা বেগম খালেদা জিয়া জেলে গেলে এই দেশ অচল হয়ে যাবে, কোন মানুষ রাজপথে মিছিল করে না। আপনি বলেন তো আমার সম্মেলনের লোকটাই অন্যায়ভাবে একটা মিথ্যা মামলায় জেল খাটাচ্ছেন, তারেক সাহেবকে বের করে দিয়েছেন, প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ পাওয়ারে আপনাদের মানবিক কারণে বঙ্গবন্ধু মানবিক কারণে উনি বাইরে আছে, বাসায় আছে, বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। ভুলে যাবেন না খালেদা জিয়াকে ডেকে এনে শেখ হত্যা করতে চাইছে, হত্যা জনগণকে বন্ধ করে দেশ বাঁচানোর 2004 সালে 21 আগস্ট হত্যা করতে ছাড়া আর যে দেশকে শান্তিপূর্ণভাবে বাঁচানোর ক্ষমতা করেছে। এই কথা বলেন বাংলাদেশে অমানবিক, আপনারা ছিলেন অমানবিক রাখতে, আপনাদেরকে রাজনৈতিক অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন, নাহলে আপনারা করতে অবৈধভাবে ক্ষমতা দিবুভাই খুব লজ্জা পেলাম যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে সে দেবে রাজনৈতিক অধিকার, সে দেবে রাজনৈতিক অধিকার। ইতিহাসও তো তাই, জনাব শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে নিয়ে গিয়েছিলেন আব্দুল হামিদ এটাই তো ইতিহাস। জোর করে দলকে নিয়ে যাওয়ার ইতিহাস আপনাদের, আমাদের না। এই জন্য আমি মনে করি দেশ যেদিকে এগোচ্ছে এই জায়গা থেকে ফিরান, দেশের স্বাধীনতা আলোচনা মানে চলতে পারে না, আমার হাতে একদমই সময় নাই। জনাব মনির, জনাব রাজিকুজ্জামান রতন, শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।